তার মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে কোনো কিছুই যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। এবং আপনি আপনি এই যে মব কালচারের কথা বললেন, যেটা এটা আমরা তো দেখলাম যে ঢাকা বলছি যে ঘটনাটা, শেষ পর্যন্ত কিন্তু মেয়েটা বাধ্য হয়েছে নানা রকম চাপে করে মামলাটা উদ্যোগ করতে, সে বাধ্য হয়েছে। আজকে আমার পত্রিকা দেখলাম যে দুটো খবর বলি আমি, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এক ইউনিভার্সিটির টিচার যাচ্ছিলেন সিএনজিতে করে, মানে আপনি থ্রি হুইলারে করে, তো তাকে কয়েকজন স্টুডেন্ট ধরছে চিন্তার জন্য। তবে যখন উনি পরিচয় দেবেন ঢাকা ইউনিভার্সিটি, তখন সরি স্যার ভুলে গেছে করে তারা চলে গেল। এই একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে। আবার আপনার গুলশানে এখানে দেখলাম যে একটা গাড়ির সামনে হঠাৎ করে আচমকে এক লোক এসে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলছে যে আমি গুলশানের রাজা, আমি যেভাবে যাবো সেভাবে যাবো। এরপরে ওই গাড়ি এসে ইট দিয়া গাড়ির গ্লাস ট্লাস ভেঙে ফেলেছে, বনেটের উপরে উঠে বসছে, তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে। তারপর আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল, তারপর সেই লোককে ধরে আছে। এইগুলি চলছে, মানে যার যে ইচ্ছা। বসুন্ধরা এলাকায় দেখলাম যে ইন্ডিয়ান মনে করে ইরানিয়ান খুব দুজন ইরানিয়ানকে অ্যাটাক করছে। সত্য কি মিথ্যা সেটা তো বোঝা যায় না, অন্য দেশের বিষয়। এগুলি কি চলছে, মানে এই আরে হুমকি দিচ্ছে, সে তার হুমকি দিচ্ছে, বাইরে ফেলাবো ধরে ফেলাবো, এগুলি কি মানে দেশে এগুলির ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা থাকা উচিত না? সরকার কি চুপ করে থাকবে? তারা কিন্তু দেখবে না। রুলাউদ্দিনের সময় যে মগ পর্তুগিজ অ্যাটাক করতো, এখানে ছিল মগের মুল্লুক। এখন হয়েছে কি মবের মুল্লুক। মবের মুল্লুক হয়েছে, মগের মুল্লুক আর নাই, এখন মবের মুল্লুক হয়েছে। আর একটা নতুন শব্দ বাংলা দেশের ভাষায় যোগ হয়েছে, এনরিচ করছে, মব ডাকাতি। আচ্ছা, মব ডাকাতি একটা নতুন শব্দ। মব ডাকাতি, মব ক্রিয়েট করে একটা ভাষায় ঢুকা ডাকাতি ডাকাতি করে নিয়ে যাচ্ছে। হলো তো হলো, আগামীতে আবার কোন ভাষায় হয় ঠিক নাই। হ্যাঁ, এটা না, সবাই তো সন্তুষ্ট হয়ে গেছে। এটা যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি করছে। এই ইউনূস সাহেব পারতেছে না কেন? ইউনূস সাহেব কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না? কঠিন মানে নর্মাল বুদ্ধির নর্মাল কাজকর্ম করতে পারে, একজন নেয় না কেন? নেয় না, উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে। বিবিসি থেকে বললো সব ঠিক আছে। আগে থেকে কি বিবিসি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা? বলে আগে যা ছিল সেরকমই আছে। আগে তো খারাপ ছিল। আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো তাহলে এত ছাত্র ছাত্রী নাইবা, এত লোকজন নাইবা, আমরা তাকে উৎখাত করলাম, 2000 লোক মারা গেল, উনি সেটার সাথে তুলনা করে। এটির সাথে তুলনা করলে হবে না। আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে, শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে বিহিত করতে হবে। এখানে গ্রামে কোনো মানুষের নিরাপত্তা নাই, থানায় কেস নেয় না। আপনি জানেন এই যে ক্রাইম স্ট্যাটিস্টিক্সটা সঠিক না, থানায় কেস নেয় না, আবার অনেকে যায়ও না। পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে। তাদেরকে করার জন্য আরো পুলিশ নেওয়া দরকার ছিল। আরো পুলিশ যদি তারা নিত 6 মাসে কিন্তু ট্রেন্ড হয়ে যেত, সিপাহীরা তো ট্রেন্ড হয়ে যেত, অফিসাররা নয়, আরো একটু দেরি হইতো। কিন্তু সেটা করলো না। সেটা না করে অনেক পুলিশ অ্যাবসেন্ট, পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে। আপনি সেই ঘাটতিটাও পূরণ করবেন না। আপনি তো ঘাটতিটাকে পূরণ করবেন না, শুধু পুলিশ যেসব পুলিশকে আপনি অ্যারেস্ট করতেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতেছেন, সেটা রিপ্লেসমেন্ট করবেন না। আপনি তো এদিকে কোনো খেয়ালই নাই। আমি জানি না এরা কোন ধান্দায় আছে, কোন চিন্তায় আছে। এরা আছে যে আপনি দেখেন যে আপনি সেটা বললেন যে 15-16 তারিখে 16 ফেব্রুয়ারি গেছে, এদের সকল হিসাব দেওয়ার তারিখ চলে গেছে। এখন আপনার অনেক অফিসার প্রজাতন্ত্রে যারা কর্মকর্তা কর্মচারী বেশিরভাগই কিন্তু হিসাব দিছে তাদের সম্পত্তির। শুধু দেয় নাই তারা, জানেন, অ্যাডভাইজাররা দেয় নাই, তার মানে দিবে না। তবে নাহিদ ইসলামকে আমি ধন্যবাদ দিই, সে একটা দিয়ে আসছে, একটা উদাহরণ করে আসছে যে এটা আপলোড করতে হবে। সে একদম ইয়াং ম্যান, কিন্তু সে এই জিনিসটাকে সে মনে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে পাবলিক করে দিচ্ছে এবং তার এপিএসএ করছে। এখন এইটাই হচ্ছে যে এরা বয়স্কদের উপরে ইয়াং জেনারেশনের আস্থা নাই কেন? আপনি এখানেই দেখেন বয়স্ক অ্যাডভাইজাররা তাদের সম্পত্তির হিসাব দেবে না, ইয়াং একজন কিন্তু দিয়ে বেরিয়ে আসতো। সেই জন্য যে আপনি দেখেন যে এই যে বয়স্কদেরকে এরা অনেক সময় কটু কথা বলে, ইয়াং জেনারেশন, বয়স্ক জেনারেশন, প্রবীণ জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে প্রতারণা করছে, বড় ধরনের প্রতারণা করে তারা গেছে। চাকরি নিতে গেলে টাকা লাগতো। এখানে আপনার ইউনিভার্সিটিতে যারা চাকরি করতে যাইতো ভোটার হিসেবে নিত, আপনার নিত না, তো প্রভাষক নিত না, ভোটার হিসেবে লোক রিক্রুট করতো, দলীয় কাজ করতো। যার ফলে এই যে বড় বড় নেতা ছিল, এই যে আপনার যে রওশনের সাথ, জিএম কাদের, মেহরুন সাহেব, ইনু সাহেব, এই যে হাসানুল হক ইনু, তারপরে তো আওয়ামী লীগের কাছেই এই বয়স্করা, এই প্রত্যেককে দুর্নীতি করার ফলে এই ইয়াং জেনারেশন এদের কোনো আস্থাই নাই, তাদের কোনো আস্থাই নাই। সেই জন্য আজকে একটা দল হয়েছে সম্পূর্ণভাবে বয়স্ক ব্যক্তি ডেকে। এটা একটা মানে নজিরবিহীন ঘটনা।